হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কোরিয়ান এক্সোমা হরর মুভিটি এক্সপ্লোরেশন করতে চলে আসলাম। তো মুভির শুরুতেই আমরা দুজন শেমানকে দেখতে পাই, যেখানে সিনিয়র হলো হারেম আর জুনিয়র হলো বঙ্কেল, যারা প্লেনের জন্য ওয়েট করতেছিল লস অ্যাঞ্জেলেস যাওয়ার উদ্দেশ্যে। তো এয়ারপোর্টে পার্ক নামে অনেক বড় লোক একজন মানুষের অ্যাকাউন্টেন্ট এসে তাদের রিসিভ করে। পার্ক সম্পর্কে বলতে থাকে সে একজন কোরিয়ান আমেরিকান অনেক বড় বিজনেসম্যান। অনেক বছর আগে সে পরিবার সহ আমেরিকায় শিফট হয়ে গিয়েছিল। তো আমরা দেখতে পাই তাদের দুজনকে পার্কের বাসায় নিয়ে যাওয়ার বদলে তাদের হসপিটালে নিয়ে আসে এবং পার্কের ওয়াইফের সাথে তাদের পরিচয় করিয়ে দেয়। অ্যাকাউন্টেন্ট পার্কের স্ত্রীকে বোঝায় যে সে সেমন রিচুয়াল এগুলো কিছুই বিশ্বাস করে না, কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে এখন তাদের হাতে আর কিছু করার নেই। শেম্যানদের সাহায্য তাদের নিতেই হবে। এরপর সিনে আমরা দেখতে পাই হারেম পার্কের নিউবর্ন বেবিকে দেখতেছিল। এরপর আমরা জানতে পারি পার্কের নিউবর্ন বেবি অদ্ভুত একটা রোগে ভুগতেছিল। কোনোভাবেই বাচ্চাটি ঠিক হইতেছিল না, এর জন্য হারেমকে এখানে নিয়ে আসা হয়। এরপর সে বাচ্চাটিকে চেক করতে থাকে এবং রিচুয়াল করতে থাকে। রিচুয়ালের এক পর্যায়ে সে বুঝতে পারে বাচ্চাটির সাথে তার পূর্বপুরুষ বাবা এবং দাদার কোনো সমস্যা জড়িত। তো এরপর সিনে আমরা দেখতে পাই পার্ক তো নিজে একজন প্যারালাইজড রোগী, আর পার্কের যে বাবা সে তো অনেক বছর আগে এমনিতেই মারা গিয়েছে, আর তার যে কবর সেটা কোরিয়ার মধ্যেই ছিল। আর এরপর দেখা যায় হারেম পার্কের বাসায় যায় এবং তার সম্পর্কে অ্যাকাউন্টেন্টকে কিছু বলতে থাকে। এই সেমনরা আসলে কি করে আর তারা শয়তান আত্মাদের সাথে কিভাবে ডিল করে এই সব সম্পর্কে বলতেছিল। তারপর হারেম পার্কের সাথে কথা বলতেছিল, আর পার্ক তাকে জানায় তাদের বাসায় এল্ডার বন যেসব বেবি জন্মায় তাদের সবারই সমস্যা হয়, আর তার ছোট ভাই এক মেন্টাল হসপিটালে ভর্তি আছে, যে কিনা সেখানেই নিজে নিজেই আত্মহত্যা করে। আর এরপর তার ওয়াইফের মিসক্যারেজ হয়, আর এখন তার ছেলের অবস্থা খুব খারাপ এবং তার ছেলেকে যেভাবে হোক তাকে বাঁচাইতে বলে। এরপর হারেম পার্ককে জানায় আসলে এটি একটি কবরের আত্মার কাজ, আর পার্ক এটাও জানায় আসলে ওই কবরের আত্মাটি ছিল পার্কের দাদা এবং সেই এইসব কাজগুলো করতেছে। হারেম জানায় সবকিছু ঠিক হয়ে যাবে, আর এর জন্য তার আরও কিছু লোক প্রয়োজন। এরপর সিনে আমরা দেখতে পাই ফ্যাংশো এক্সপার্ট কিমকে, যে কিনা ইয়ং নামে একজনের সাথে কবর খুঁড়তেছিল। আর ফ্যাংশুর অর্থ হলো এনার্জিকে ব্যালেন্সে রাখা। তো কাহিনী বোঝার জন্য আমরা কিম সম্পর্কে কিছু জানতে পারি। কিম বলতেছিল মানুষ সৃষ্টি হয়েছে মাটিতে, আর মানুষ মৃত্যুর পর সেই মাটিতেই মিশে যায়, আর এইভাবে আবার পুনরায় সে মাটি থেকে আবার তৈরি হয়, আর এইভাবেই সার্কেলটা ঘুরতে থাকে। আর 40 বছর ধরে কিমের কাজ হলো মরা মানুষের জন্য ভালো একটা জমি খুঁজে দেওয়া, আর যেখানে সেই মুর্দাকে শোয়ানোর পর মুর্দার যাতে আত্মাটি শান্তি পায়। তো গল্প যখন প্রেজেন্টে আসে তখন আমরা দেখতে পাই একটা ওল্ড লেডির কবরকে খোঁড়া হচ্ছে। সে ওল্ড লেডিটি তার পরিবারের সবাইকে অনেক ভয় দেখাতে ছিল। এর কারণ ছিল কিম সবাইকে জানায় সে ওল্ড লেডিটির মুখে কোনো দাঁত ছিল না, আর কেউ হয়তো বা এই দাঁতটি রেখে দিয়েছে, যেটা এই আত্মাটির পছন্দ হয় নাই। এর জন্য সবাইকে ভয় দেখাতেছিল। তো একটা সময় দেখা যায় সেই পরিবারের ছোট একটি নাতি তার দাদির স্মৃতিতে সে তার মুখ থেকে কিছু দাঁত রেখে দিয়েছিল, আর পরবর্তীতে এই দাঁত সহ আবার তাকে কবরস্থ করা হয় এবং এখানেই সিনটা শেষ হয়ে যায়। এরপর সিনে দেখানো হয় কিম আর ইয়ং তাদের ঘরে ফিরে আসে, আর তখন আমরা দেখতে পারি লস অ্যাঞ্জেলস থেকে হারামাইন এবং বঙ্গিল তাদের সাথে দেখা করার জন্য তাদের বাসায় চলে আসছে। এই দেখে মনে হয় যে কিম আর ইয়ংকে খুব দরকার ছিল তাদের। এরপর কিমকে পার্ক সম্পর্কে জানানো হয়, আর বলে পার্ক ফ্যামিলির একটা ঝামেলা ছিল, আর সব ঝামেলা এই কোরিয়ার মাটিতেই আছে।
আর কিম সব কথা শুনে তাদের সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই পার্ক তার বাবার সাথে কথা বলতেছে যে সে কোরিয়া যাবে এবং তার দাদার কবর খনন করতে যাবে। কিন্তু পার্কের বাবা তাকে বলে যে তোমার এসব করার কি দরকার, তুমি এসবের জন্য প্রার্থনা করো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু পার্ক বলে যে এসবে কিছুই হবে না, তার ওইখানে যেতেই হবে আর কবর খনন করতেই হবে। এরপরে আমরা দেখতে পারি পার্ক কোরিয়াতে চলে আসে আর একটা হোটেলে স্টে করে। তারপরেই দেখি যে পার্ক কিমের সাথে দেখা করে আর কিমের কাছ থেকে তার দাদার গ্রেভ সম্পর্কে সবকিছু জেনে নেয়। আর কিমের কাজই ছিল মৃত লাশদের এক কবর থেকে আরেক কবরে হস্তান্তর করা, যাতে আত্মার শান্তি পায়। তো এরপর আমরা দেখতে পারি পার্ক কিমদের সবাইকে নিয়ে তার দাদার গ্রেভিয়ারে নিয়ে যায় আর গ্রেভিয়ারটা ছিল একটা পাহাড়ের চূড়ায়। এরপর সিনে আমরা দেখতে পারি কিম পার্কের দাদার কবরটা পরীক্ষা করতেছিল। তো চেক করার এক পর্যায়ে আমরা দেখি পার্কের দাদার স্তম্ভে কোনো পরিচয় নাই, কিছুই লেখা নাই, শুধু নর্মাল একটা নাম্বার লেখা। তো কি মনে অবাক হয়ে যায় যে এত বড় পরিবারের একজন মানুষ, এত বড় ব্যবসায়ী, তাদের কবরের এইখানে স্তম্ভে কোনো তাদের পরিচয় নাই, বংশ পরিচয় নাই, এটা তা বুঝেই আসে না। এরপর কিম পার্কের কাছ থেকে তার দাদার পরিচয় জানতে চায়। পার্ক তার দাদা সম্পর্কে বলে, আমার দাদা দেশের জন্য অনেক কিছু করেছে। তৎকালীন সময়ে পার্কের দাদার জন্য এইখানেই কবরস্থানটা ঠিক করা হয়েছিল। কিম তখন জিজ্ঞেস করে, আপনারা তো রয়্যাল ফ্যামিলির লোকজন, তো আপনাদের এখানে তো রয়্যাল ডোম থাকা উচিত ছিল, তো গ্রেভিয়ারটা এমন সিঙ্গেল ভাবে পড়ে আছে কেন? তখন পার্ক বলে যে ওই টাইমটায় প্রচুর পরিমাণ কবরের লাশ চুরি হতো, এর জন্য যাতে কেউ না বুঝতে পারে আমরা এইভাবেই তখন কবরস্থ করেছিলাম। আর কিমের এইসব কথাবার্তাগুলো অনেক আজব লাগতেছিল। এরপর কিম কিছু চিন্তা ভাবনা করে ওইখান থেকে চলে যাওয়ার জন্য রওনা দেয়। আর গাড়িতে হারেম এবং ইয়ং তখন জিজ্ঞেস করে, আপনি ওইখানে কি বুঝলেন? কিম তখন সবাইকে জানায়, আমার ওই জায়গাটা মোটেও একদম ভালো লাগেনি, কারো গ্রেভিয়ার কখনো এই পাহাড়ে হওয়ার কথা না। আর এইখানে অনেক ঝামেলা আছে, অনেক ভয়ঙ্কর একটা আত্মা আছে, যেটা আমি বুঝতে পেরেছি। কিম তখন সবার উদ্দেশ্যে বলে, এইখানে কোনো কাজ করা যাবে না, এখানে এই কবরস্থানে যদি কেউ হাত দেয় তার অনেক বড় ক্ষতি হবে এবং সে মারাও যেতে পারে। এরপরের সিনে আমরা দেখতে পারি কিম তার হোটেলে চলে আসছে আর বিকাল হতে না হতে পার্ক কিমের বাসায় চলে আসে। আর কিমের সাথে পার্ক আড্ডা দেওয়ার সময় একটা সময় কিম বলে ওঠে যে আমার একটা মেয়ে আছে, সামনে তার বিয়ে হবে। আর পার্ক তখন ইমোশনাল হয়ে বলে যে আমারও একটা ছেলে আছে, সামনে অতি তাড়াতাড়ি তার মৃত্যু হবে। এই কথা শুনে হারামাইন তখন বলে যে আমার কাছে একটা বুদ্ধি আছে, আমি একটা রিচুয়াল করে সেই কবরের আত্মাটাকে দূরে সরে রাখবো আর সেই মুহূর্তে আপনারা কবরটা খুঁড়ে ফেলবেন। আর এর ফলে দেখা যায় কিম তাদের কথায় রাজি হয়ে যায়। এরপরের দিন আমরা দেখতে পারি সেই কবরটা খোঁড়ার জন্য তারা সবাই একসাথে সেই গ্রেভিয়ারে আসে। আর পার্কের দাদার বোন সেও আসছিল, কারণ একটা কবর খুঁড়তে গেলে পরিবারের সবার সম্মতি লাগবে। তো আমরা এক পর্যায়ে দেখতে পারি হারামাইন 5টা পিগ নিয়ে আসে, মানে সুর। এই 5টা পিগ 5জন লোকের জন্য যারা কবর খুঁড়বে। আর এই রিচুয়াল করে তাদের প্রোটেক্ট করার জন্য এই 5টা পিগ নিয়ে আসা হয়। তো এক পর্যায়ে আমরা দেখতে পারি কবর খোদা শুরু হয় আর হারামাইন অনেক নাচতেছিল এবং তাদের প্রোটেক্ট করার জন্য সে পিগগুলোকে প্রথমে টুকরো টুকরো করে কাটে, তারপর এই পিগের মাংস খায়, পিগের রক্ত খায়, আরো কত কিছু করে। আসলে এই সিনগুলো যখন আপনারা মুভিতে দেখবেন তখন আপনাদের অনেক ভয় লাগবে। তো অবশেষে দেখা যায় সেই কবরটা খনন করা হয়ে গেছে। কিম এরপর সেই কবরের ভিতরে ঢুকে এবং ঢোকার পর সেই কফিনের উপর কি লেখা থাকে এগুলো কিছুই কিম বুঝতে পারে না। তো যাই হোক, কিম তখন ভাবে কবর তো খোদা হলো। তো তাদের প্ল্যান ছিল বডিটা বের করে বডির ভিতর মানে যে হাড়গুলো ছিল এই হাড়গুলো তারা পুড়াই ফেলবে। আর তাদের বিশ্বাস ছিল বডি তো এখন নাই, কিন্তু এই হাড়গুলো আছে, এই হাড়ের ভিতরেই সেই আত্মাগুলো বসবাস করে। যদি এই হাড়গুলো পুড়াই দেওয়া হয় তাহলে আত্মাগুলা চলে যাবে। তো কবরটা যখন আবার মাটি দ্বারা পরিপূর্ণ করতে
একটা শ্রমিক নিচে নামে, তখনই দেখা যায় কবরের ভিতরে একটা মানুষের মাথার মতো ওয়ালা একটা সাপ, এবং ওই সাপটা মানুষের মতো কান্না করতেছিল। মানে এমন একটা আজীব একটা বিষয়, এটা কিম দেখে তখনই বলে যে না, আজকের কাজ এখানে থামাইতে হবে। আর এর মধ্যেই আবার অনেক বৃষ্টি এসে যায়, তখন এই কফিনটা নিয়ে তারা ওইখান থেকে চলে যায়। কিন্তু আমরা বুঝতে পারি যে কিমের এই পরিবার সম্পর্কে অনেক ডাউটস ছিল। তো কিম তাদের পরিবার নিয়ে এত সন্দেহ করার ফলে কিম একদিন বাসা থেকে বের হয় এবং সেই গ্রেভিয়ারের পাশের এলাকায় যে জিজ্ঞেস করে তোমাদের এখানে কোনো মঙ্ক ছিল নাকি, আর এমন এক লোক ছিল যাকে এখানে কবরস্থ করা হয়েছে। তখন সেই এলাকাবাসীর মধ্যে একজন বুড়ি তাকে জানায় যে না, এখানে কোনো মঙ্ক ছিল না, আর তারা সেই লোকটিকেও চিনে না। এর মধ্যে কিম অনেক আশ্চর্য হয়ে যায় যে এই ফ্যামিলির আর কত রহস্য আছে। এরপরে সিনে আমরা দেখতে পারি কফিনটি যে জায়গায় যে মর্গে রাখা হয়েছিল, সেই মর্গের এক ওয়ার্ড বয় আর এক ওয়ার্ড বয়ের সাথে কথা বলার সময় তখন সে জানতে পারে যে এই কফিনের ভিতরে অনেক সোনা মুদ্রা আছে। তো এই লোভে সে কফিনের মুখটা যখন খুলে কফিনের ভিতর থেকে, তখন সেই ভয়ঙ্কর আত্মাটা বের হয়ে যায়। এবং বের হয়ে যাওয়ার সময় হারামাইন এটা আবার দেখে। হারামাইন অনেক চেষ্টা করে, রিচুয়াল করে, যে এটাকে আবার এই কফিনের ভিতরে নিয়ে আসার জন্য, কিন্তু হারামাইন তখন ব্যর্থ হয়, সে পারে না। সেই মুহূর্তে আমরা দেখতে পারি এই আত্মাটা একদম লস অ্যাঞ্জেলেসে চলে যায় এবং তাদের ব্লাডে যারা ছিল তাদের হত্যা করা শুরু করে। এখানে পার্কের বাবা এবং পার্কের মা মারা যায়। আর অবশেষে আমরা দেখতে পারি আত্মাটি পার্কের উপর কন্ট্রোল করে ফেলে এবং পার্কের মস্তিষ্ক কন্ট্রোল করে ফেলে, কিন্তু আত্মাটি অনেক দুর্বল ছিল, শুধু মানসিক কন্ট্রোলটা সে করতে পারত। তখনই কিম পার্কে ফোন দেয় আর ফোন দিয়ে বলে যে তোমরা সাবধানে থাকো, এইমাত্র তোমার সেই আত্মাটা, কফিনের আত্মাটা বের হয়ে গেছে এবং রক্তের মানুষদের সবাইকে মেরে ফেলবে। তুমি বাসায় থাকো পার, তুমি কিন্তু বাসা থেকে বের হয়েও না, আমি আসতেছি। তো ফোনে পার্ক কিমের সাথে কথা বলতে বলতেই দরজায় নক আসে। তো নকের এক পর্যায়ে বাইরে থেকে কিম বলতেছিল তুমি দরজাটা খোলো, আমি আসছি, তুমি দরজাটা খোলো। তখন পার্ক অনেক টেনশনে পড়ে যায় যে ফোনেও আমি কিমের সাথে কথা বলতেছি, আবার বাহিরেও কিম, তো ঘটনাটা কি। তো এক পর্যায়ে ফোনের কিম বলতেছে যে না, তুমি দরজা খুলো না, তুমি জানলাটা খুলে দাও। তো দেখা যায় যে পার্ক ঘরের জানলাটা খুলে দেয়। আর তখনই দেখতে পারি যে পার্কে ওই ভূতটা, সেই আত্মাটা একদম পজেস্ট করে ফেলে এবং তার ভিতরে সেই আত্মাটা প্রবেশ করে। তো বাহিরের কিম অনেক চেষ্টা করার পরও দরজাটা খুলতে পারে না। পরে হোটেল ম্যানেজমেন্টের লোক এসে সেই দরজাটা খুলে দেয়। তো এখানে আমরা একটি চমৎকার জিনিস জানতে পারি। মুভির সিনে দেখানো হয় যে পার্করা কিভাবে এত বড়লোক হলো। তাদের বড়লোক হওয়ার কাহিনী হলো, যখন কোরিয়া আর জাপানের যুদ্ধ হয়, তো পার্কের পরিবার সেই জাপানিদের পক্ষে ছিল। তো জাপানিদের পক্ষে তারা তখন কাজ করত। এই কারণে জাপানিরা তাদের অনেক টাকা পয়সা ধন দৌলত দিয়েছে। আর পরবর্তীতে তাদের পরিবার আমেরিকায় শিফট হয়ে গেছে। তো মুভির এক পর্যায়ে আমরা দেখতে পারি পার্করে তার দাদার যে আত্মাটা, তাকে সে মেরে ফেলায় এবং মরার আগে সে কিমকে কিছু কথা বলে যায়। কথাটি এমন ছিল যে একটি শিয়াল একটি বাঘের বুকের হাড্ডিকে ভেঙে ফেলে। তো কিমের এই কথাটা কোনো মানেই বুঝে না। তো এরপরের সিনে আমরা দেখতে পারি কিম পার্কের ফুপুকে ফোন দিয়ে বলতেছে যে আপনাদের বংশে এখন আর কেউ নেই, আপনাদের একমাত্র ভাতিজাকে বাঁচাতে গেলে, ওই ছোট বাবুকে বাঁচাতে গেলে আপনাদের উচিত এখনই যে কফিনটা আছে সেই কফিনটা পুরোটা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা, যেহেতু সেই আত্মাটি সবাইকে একে একে মারতেছে। তো কিমের ফুপুকে অনেক বোঝানোর পর তাকে রাজি করানো হয় এবং আমরা দেখতে পারি একটা সময় সেই কফিনে আগুন দিয়ে পোড়ায় ফেলার পর সেই আত্মাটি এরপরে চলে যায়। তো আপনারা যারা মনে করতেছেন সিনেমার কাহিনী এখানেই শেষ, আসলে সিনেমার কাহিনী এখান থেকেই শুরু। তো কিছুদিন পর কিমের কাছে একজনের ফোন আসে। তো ফোন আসে সেই ওয়ার্কার যে কিনা কিমের সাথে সেই কবর খুঁড়তে গিয়েছিল। তো সেই ব্যক্তিটা যে কিনা কবর খনন করতে যেয়ে একটা সাপের মাথা কেটে ফেলছিল, আর সাপের মাথাটা ছিল মানুষের মতো। আর সেই সাপটা এখন
তাকে ভয় দেখায় প্রতি রাতে। তো এই কথা শোনার পর কিম তাড়াতাড়ি করে সেই পাহাড়ের চূড়ায় যায় যেখানে পার্কের দাদার সমাধি ছিল। সে এরপর সেই কবরকে পুনরায় আবার খনন করে। তো খনন করার পর দেখা যায় সত্যি সত্যি সেখানে একটা মাথা কাটা সাপ দেখতে পায়, এবং সাপের মাথাটা ছিল একটা মেয়ের মতো। তো এরপর কিম সে এই কবরটা আরো অনেক বেশি খনন করে দেখার জন্য যে এর ভিতরে আর কি আছে। তো এক পর্যায়ে সে দেখতে পায় একটা লম্বা খাড়া একটা কফিন এইখানে মাটির নিচে গাড়া, মানে একটা কবরের ভিতরে আরেকটা কবর, একটা কফিনের ভিতরে আরেকটা কফিন। কিম তো পুরো অবাক হয়ে যায়। কিম তখনই বঙ্গিল, হারামাইন আর ইয়ংকে ফোন দেয় আর সেখানে আসতে বলে। তো তারা এই চারজন মিলে এই খাড়া কফিনটাকে বের করে। কফিনটা বেশ বড় ছিল, 7 ফুট লম্বা। আর কফিনটা এমন ভাবে সিল করা ছিল যাতে কেউ খুলতে না পারে। আর তারা সবাই অবাক হয়ে যায়, কেন এই কবরের ভিতরে আরেকটা কফিন কিভাবে আসলো, আর কেনই বা এর কারণ। তো এই সবকিছু ভাবতে ভাবতে তারা সবাই মিলে এই কফিনটিকে নিয়ে প্রথমে যার কাছে কফিন রাখা হয়েছিল তার কাছে নিয়ে যায় এবং তাকে সেই রাত্রের জন্য কফিনটি রাখতে বলে। আর এদিকে দেখা যায় হারামাইন যাতে এই কফিনের আত্মাটি না বের হয়ে আসতে পারে বা এই আত্মাটি কি কাউকে হর্ন না করতে পারে, এর জন্য সে কিছু রিচুয়াল করে তার চারপাশে কিছু দাগ টেনে দেয়। তো এরপর কিম সেই পার্কের ফুপির কাছে চলে আসে। তো ফুপির বাসায় চলে আসার পর তাকে অনেক কিছু জিজ্ঞাসা করে যে আচ্ছা, আপনার বাবাকে কেন এই কফিনের ভিতরে আটকে রাখা হয়েছিল, মানে এর কারণটা কি যে তাকে সিল করে রাখা হয়েছিল। তখন তার ফুপি বলে যে এটা তো আমাদের জানার কথা না, আর তাকে তো এইভাবে রাখার কথা না, আর সে তো জাপানিদের হয়েই কাজ করতেছিল। তো তখন কিম বলে তাহলে তাকে শাস্তি স্বরূপ জাপানিরা এইভাবে করেছিল। তো তখন তার মেয়ে বলে না, তাকে শাস্তি দিব কেন, আর সে তো কোরিয়ান ছিল না, সে তো নিজেই একজন জাপানি মানুষ ছিল যে কিনা কোরিয়ায় থেকে জাপানিদের হেল্প করতেছিল। তো এই কথা শুনে কিন্তু একদম অবাক, তার মাথায় আসতেছিল না আসলে গেলে কি হইতেছে। আর পার্কের ফুপিও বুঝতেছিল না কেনই বা সেই কফিনটাকে সিল করে রাখা হয়েছে, আর কেনই বা একটা কবরের ভিতরে দুইটা কফিন কিভাবে আসলো। এতে থেকে আমরা বুঝতে পারি আসলে পার্কের পরিবার ছিল লোভী, তাদের টাকার সাথে সম্পর্ক ছিল, আর তাদের দাদা কি কাজকর্ম করছে এই নিয়ে কারো মাথা ব্যথা ছিল না, আর কেউ জানেও না। তো এরপর সিন আমরা দেখতে পাই যে বাসায় কফিন রাখা হয়েছিল সে বৃদ্ধের বাসায়। তো সেইখানে আহ বঙ্গিলার হারামাইন ছিল। তো মাঝরাতে হঠাৎ করে দেখা যায় যে বঙ্গিলের ঘুম ভেঙে যায় এবং সে কিছু শব্দ বাইরে পাইতে থাকে যেখানে কফিনটি রাখা ছিল। তো সে ওই শব্দ শুনতে শুনতে তার পিছু পিছু যায় আর যায় দেখে যে কফিনের মুখটা খোলা, আর 7 ফুটের একটা দৈত্যর মতো একটা ইভিল বাইরে এসে সে বৃদ্ধ লোকটাকে একদম পেট থেকে ছিঁড়ে ফেলে খাইতেছিল। তো এইটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর তখনই দৌড়ে হারামাইনের কাছে যায় আর হারামাইনকে সব খুলে বলে। তো হারামাইন তখন দেখা যাইতেছিল হারামাইন একটু ধ্যানে ছিল এবং ধ্যানে তার দাদির সাথে কথা বলতেছিল যে কিনা তার সময়ে অনেক বড় সীমান ছিল, এবং সেই স্পিরিটটার সাথে মানে সেই জিনটার সাথেই হারামাইন কথা বলতেছিল। তো হারামাইনের ধ্যান ভাঙার পর সে সব কথা শুনলো এবং তাড়াতাড়ি সেই কফিনের ঘরে গেল, যা দেখে সত্যি সত্যি কফিনের মুখ খোলা। তো এই 7 ফুটের দৈত্যটা সেই বৃদ্ধ লোকটিকে খাইতেছে। এরপর দেখা যায় হারামাই সেই কফিনটির ভিতরে সবকিছু চেক করতে থাকে যে কফিনের ভিতর কি কি আছে। তো কফিনের ভিতর দেখা যায় একটা হেলমেট আছে, আর এখানে আমরা দেখতে পারি যে কফিনের ভিতরে যে লোকটি ছিল সে ছিল জাপানের এক অনেক বড় যোদ্ধা সামুরাই এবং জেনারেল প্রধান ছিল। তো এরপর আমরা দেখতে পাই সেই শয়তান দৈত্যটি হঠাৎ করে তাদের দিকে তাকায় এবং বঙ্গিলকে এক হাত দিয়ে ধরে তার লিভার থেকে এক টান দিয়ে তাকে ছিঁড়ে ফেলে। তো এই লিভার থেকে টান দিয়ে ছিঁড়ে ফেলার একটা কারণ আছে যেটা আমরা
মুভির শেষে আপনাদের জানাবো। তো এরপর আমরা দেখতে পাই সেই জেনারেল ভর্তি হারামেনের পিছনে পড়ে যায় এবং হারামানকে মারতে চায়। তো তখনই আমরা দেখতে পারি কিং আর ইয়ং সেখানে চলে আসে। আর যখনই সেই শয়তান দৈত্যটি হারামেনকে মারতে যায় তখনই মোরগের ডাক শোনা যায়। আর মোরগের ডাকের মাধ্যমে সেই জিনটি সেখান থেকে আগুনের রূপ, আগুনের গোলা হয়ে সেখান থেকে উড়ে চলে যায়। কারণ তখন ভোর হতেছিল, আর ভোরে দিনের বেলায় এই আত্মাদের কোনো শক্তি থাকে না। তো এরপর আমরা দেখতে পাই বঙ্গিলকে হসপিটালে, এবং বঙ্গিলের অবস্থা খুবই খারাপ ছিল। আর কিম হারামেনকে এসে বলতে থাকে যে এই সব কিছুর জন্য আমিই দায়ী, আর আমার কারণে তোমাদের এত বড় ক্ষতি হলো। তো কিম এই কথা বলে সে এখান থেকে চলে যায় সেই গ্রেভিয়ারে, যেখানে সেই কবরটা ছিল, এবং সেই কবরটাকে শেষ করতে যাইতেছে, যেখান থেকে এই কাহিনীর উৎপত্তি হয়েছে। এরপর আমরা দেখতে পারি কিম একটা পুরোনো টেম্পলে যায়, এবং টেম্পলে যে সে কিছু বই এবং পুরোনো ছবি দেখতে পায়। আর সেই সব ছবি সে রিসার্চ করতে থাকে, আর সে জানতে বুঝতে থাকে। এরপর সিনেমা আমাদের দেখানো হয় হসপিটালে বঙ্গিল শোয়া, আর বঙ্গিলের জ্ঞান ফিরেছে। আর হারামাইন তখন তার বড় বোনকে নিয়ে আসছে যাতে বঙ্গিলকে দেখাশোনা করতে পারে। আর হারামাইন কিমের সাথে কাজ করতে যাবে, এর জন্য তার বড় বোনকে সেই হসপিটালে নিয়ে আসে। আর হঠাৎ করে তখনই দেখা যায় যে বঙ্গিল বলে ওঠে সে আসবেন, সে আসতেছে। এই থেকে আমরা বুঝতে পারি যে বঙ্গিলকে পুরোপুরি পজেস্ট করে ফেলেছে সেই জেনারেলের আত্মাটি, আর সে এখন সেই জেনারেলের সার্ভেন্ট হয়ে গেছে। তো এবার সবাই প্ল্যান করে যে কোরিয়ার স্বার্থে সেই রডটিকে খুঁজতে হবে। সেই লোহার সেই রডটিকে খোঁজার জন্য তারা তিনজন একটি প্ল্যান করে কিম আর ইয়ং একসাথে সেই কবরটি খুঁজবে। আর এই খোদার আগে হারামাইন ঘোড়ার রক্ত দিয়ে সেই 7 ফুটের দৈত্য আত্মাটিকে রিচুয়াল করে বশ করে রাখবে, যাতে কিম আর হারামাইন দুইজনই সফলভাবে কাজটি করতে পারে। তো এরপরে আমরা দেখি তিনজন মিলে সেই কবরস্থানে চলে যায় আর সন্ধ্যা হওয়ার জন্য অপেক্ষা করে। তো একটা সময় আমরা দেখতে পাই রিচুয়াল করে যখন দৈত্যটিকে সে আটকে রাখার চেষ্টা করতেছিল হারামাইন, কিন্তু সে পারতেছিল না। তো হঠাৎ করে দৈত্যটি হারামাইনের উপর অ্যাটাক করে ফেলে। পরক্ষণে আমরা দেখতে পারি হারামাইনের দাদুর সেই স্পিরিটটি সেখানে চলে আসে, আর তাকে প্রোটেক্ট করার জন্য বিভিন্ন স্পেল সে ব্যবহার করতে থাকে। এরপর আমরা সেই দৈত্যটিকে দেখতে পারি সে হারামাইনের সে দাদুকে কিছুই বলে না, এবং কিছু না বলেই সে কিছু জাদুমন্ত্র পড়ে সেখান থেকে আগুনের গোলা হয়ে ওইখান থেকে চলে যায়। এই থেকে আমরা বুঝতে পারি যে জেনারেল শুধু মানুষদের কাছ থেকে সেই লোহার শিকটি রক্ষা করবে, কিন্তু কোনো স্পিরিটের সাথে তার কোনো সম্পর্ক নেই। তো হারামাইন দৌড়াইতে দৌড়াইতে সে কিমেরু দিকে যাইতেছিল, কারণ সে বুঝতে পারে এখন কিমের উপর অনেক বড় খারাপ কিছু হতে যাচ্ছে। সে দৌড়ানোর এক পর্যায়ে জঙ্গলের মাঝখানে ইয়ং এর সাথে দেখা হয়ে যায়। ইয়ং তখন বলে যে আমরা কবর খুঁড়ে কোনো কিছুই পাইনি, কোনো লোহার রড কোনো কিছু ওইখানে নেই। তো তারা দুজন দৌড়ে সেই কিমের কাছে যায়, আর যেয়ে দেখে কিমকে সেই বৃহত্তাকার দৈত্যটি তার মাথার উপর হাত দিয়ে বলতেছিল, তুমি কি আমার দাসত্ব করবে, না তোমার পেট থেকে লিভার বের করে নেব। এই কথা বলেই সে তার পেটের ভিতরে এক হাত ঢুকিয়ে দেয় এবং তাকে জখম করে মাটিতে ফেলে দেয়। আর তৎক্ষণাৎ আমরা দেখতে পারি ঘোড়ার সেই এক বালতি রক্ত সেই দৈত্যটির মাথায় ঢেলে দেয় হারামাইন। আর তখনই আমরা দেখতে পারি জেনারেল অনেক কষ্টে দূরে সরে যায়, আর দেখে মনে হইতেছিল যে তার গায়ে আগুন ধরে গেছে। আর কিমের একটি হাত
তখন সেই জেনারেলের উপরে পড়াতেই তখন কিম একটি ভীষণ দেখতে পায়। আর এখানেই চলে আসে মুভির আসল রহস্য। তো কিম একটি ভীষণ দেখতে পায়, সেই ভীষণে আমরা দেখি যে জাপানিজ আর কোরিয়ার মধ্যে যুদ্ধ চলাকালীন জাপানিজ সেমন সে রিচুয়াল করে জাপানের একটা বিখ্যাত জেনারেলের মাথাকে দ্বিখণ্ডিত করে তার বডিকে এক সাইডে রেখে মাথার ভিতর একটি লোহার রড ঢুকিয়ে দেয়। পরবর্তীতে সে রিচুয়াল করে সেই মাথা এবং বডিটিকে সেলাই করে কফিনে ভরে পার্কে সেই দাদার কবরের ভিতরে লম্বা করে রেখে দেয়। জাপানের সেই সীমান মানে সেই সাদা ফক্স যাকে শিয়াল দাবি করা হয়েছে, সে জানতো পার্কের পরিবার ছিল রয়্যাল এবং সম্ভ্রান্ত ফ্যামিলি, তাদের কবর ধরার সাহস কারও নেই। এর জন্য সেই কবরের ভিতরে সেই জেনারেলের কফিনটি লম্বা করে গেড়ে রেখে দেয়, যাতে কেউ এই লোহার শিকটি আর কেউ খুঁজে না পায়। আর ধীরে ধীরে যেন কোরিয়া অখণ্ডিত হয়ে যায়। এতে করে আমরা দেখতে পারি উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া নামে নিজ অভ্যন্তরে যুদ্ধ লেগে দুইটি দেশ ভাগ হয়ে যায়। তো পরবর্তীতে এরপর সিন আমরা দেখতে পাই সেই কবর খোঁড়ার সময় যে একটি সাপ একটি লোক দ্বারা নিহত হয়েছিল, আর এর মাধ্যমে সেখানে একটি গার্ড তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায়। জাপানিজ মিথোলজি অনুযায়ী একটি প্রবাদ আছে, সেই সাপটি হলো ওয়াটারের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়, আর যে কফিনটি মাটির নিচ থেকে তোলা হয় সেটা পৃথিবী হিসেবে প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে সেই জাদুটোনায়। আর আরেকটা এলিমেন্ট হলো লোহা এবং আগুন, যেটা দুটি সেই জেনারেলের ভিতর অবস্থিত ছিল। লোহা গরম করেই সেই রডটি জেনারেলের ভিতরে প্রবেশ করানো হয়। আর জাপানিজ মিথোলজি অনুযায়ী লোহা, আগুন, কাঠ, মাটি আর পানি এই 5টি উপাদান দ্বারা এই আত্মাদের বশ করানো যায় বা মেরে ফেলা যায়। তো মুভির একটা পর্যায়ে আমরা দেখতে পারি সেই দৈত্যটি যখন ইয়ং আর হারামাইনের গলা চেপে ধরছিল, তখন কিম সব ভীষণ দেখে বুঝতে পেরে লোহার একটি শিক দিয়ে সে তার পায়ের ভিতরে ঢুকিয়ে দেয় দৈত্যের। তো দৈত্য তখন সেই আত্মাটি তখন ভয়ানক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে যখন তাকে মারতে যায়, তখন সে সমস্ত প্রস্তুত হয়ে একটি কাঠের কুড়াল দ্বারা তাকে মেরে ফেলে এবং বুক থেকে চিরে ফেলে একদম। আর তখনই সেই ভয়ঙ্কর আত্মাটি জেনারেলটি তখন তৎক্ষণাৎ মারা যায়। এর কারণ হলো দৈত্যটির ভিতরে লোহা এবং আগুন বিদ্যমান ছিল, আর সে যেহেতু মাটির উপরে দাঁড়াচ্ছিল মানে আর্থ মানে পৃথিবীর উপরে, তাহলে 3 নাম্বার এলিমেন্ট পাওয়া গিয়েছে। আর চতুর্থ এলিমেন্ট হলো সেই কাঠ, এবং কাঠ দিয়ে যখন কিম তাকে হত্যা করে তার আগে তার পেট থেকে যে রক্ত বের হইতেছিল সেটা কাঠের উপর প্রলেপ দিয়ে তাকে হত্যা করা হয়। আর এই রক্তটাই তরলের প্রতীক হয়ে দাঁড়ায়, এবং এই 5টা এলিমেন্ট যখন এক হয়ে যায় তখনই সেই দৈত্যটি মারা যায়। আর মুভিটি এখানেই শেষ। তো এরপরের সিন আমরা দেখতে পারি কিমের মেয়ের বিয়ে। আর কিমের মেয়ের বিয়েতে দাওয়াত পেয়ে চলে এসেছে আমাদের ইয়ং, হারামাইন আর বঙ্গিল। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? এরকম গল্প আরো শুনতে চাইলে মুভিটিকে লাইক দিয়ে পাশে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।